আসসালামু আলাইকুম। সেলিম ম্যাথ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় 2-এর গণিত প্রশ্নের সমাধান করব। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি দেখুন, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তার এই অঙ্কটি আমরা পরীক্ষায় এইভাবে করব যে যদি লসাগু জানতে চাই, হ্যাঁ, আর প্রশ্ন যদি অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগুর মান দেওয়া থাকে, তাহলে লসাগু বের করার টেকনিকটা হচ্ছে এই অনুপাত দুইটার গুণফল সাথে গসাগু, অর্থাৎ দুইটা অনুপাতের গুণফল সাথে গসাগু, এই তিনটা সংখ্যার আমরা জাস্ট গুণ করে দিব, তাইলে আনসারটা বেরিয়ে যাবে। তাহলে 5 6 30, 4 30 হচ্ছে 120। এই প্রশ্নের আনসার হচ্ছে 120। অথবা আমরা চাইলে এটা এইভাবে করতে পারি যে ধরি একটি সংখ্যা 5x, অন্য সংখ্যাটা হচ্ছে 6x, তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে 5x আর 6x এর গসাগু হচ্ছে কত? এখানে এক্সটা যেহেতু কমন, তাহলে x হবে গসাগু, তাহলে এই x এর মান হবে আমার 4। তাহলে x এর মান যদি 4, আমাদের চাইছি কি লসাগু বের করতে বলছে, 5x আর 6x এর আমাদের লসাগু হচ্ছে কত? 30x। তাহলে এখানে x এর মান যদি 4 বসা দিই, 30 × 4 = 120 হবে এই প্রশ্নের আনসার। আপনারা এইভাবেও করতে পারেন, তবে পরীক্ষায় এইভাবে আপনারা করবেন, কারণ শর্টকাটে এইভাবে খুব দ্রুত 2-3 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। তাহলে এই প্রশ্নের আনসার হবে গ। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, 10টি সংখ্যার যোগফল 380, এদের মধ্যে 4টি সংখ্যার গড় হচ্ছে 40 এবং শেষ 5টির গড় হচ্ছে 30, পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমার 4টি সংখ্যার গড় দেওয়া আছে 40, তাহলে 4টা সংখ্যার গড় যদি 40 হয়, তাহলে মোট কত? মোট 4টা সংখ্যার যোগফল কত হবে? 4 4 16, 160। আবার 5টি সংখ্যার গড় দেওয়া আছে 30, তাহলে 30কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 3 5 15, 150। টোটাল যদি যোগ করি, তাহলে 0 11 হাতে আছে 310। হ্যাঁ, তাহলে 4 এবং 5 এই 9টি সংখ্যার যোগফল হচ্ছে আমার 310। আমার 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে 380, তাহলে 380 থেকে যদি আমরা 310 বাদ দিই, তাইলে থাকবে আমার 70। তাহলে 70ই হচ্ছে আমার পঞ্চম সংখ্যাটি। তাহলে এই 2 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। আর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, ঋতু এবং শীতু একটি কাজ 8 দিনে করতে পারে, তারা 6 দিন কাজ করার পর শীতে চলে গেল, কাজটির কত অংশ বাকি থাকবে? লক্ষ্য করুন, এখানে ঋতু এবং শীতু এই দুইজন একটি কাজ 8 দিনে করতে পারে, কিন্তু 6 দিন কাজ করার পর শীতু চলে গেল। হ্যাঁ, এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে। তাহলে এই ঋতু এবং শীতু তারা দুইজনে মিলে কাজ করলো কতটুকু? 8/6 অংশ কাজ করলো। হ্যাঁ, এই যে 8-এর 6 তারা কাজ করলো। তাহলে 8-এর 6কে আমি যদি একটু ছোট করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 4-এর 3 ভাগ তারা কাজ করেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাজটির কত অংশ বাকি রইল? তাহলে 1 থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশটা বেরিয়ে যাবে। লসাগু হচ্ছে 4, 4 - 7 1, তাহলে 4/1 অংশ কাজ কি আমার বাকি থাকবে। তাহলে 3 নং প্রশ্নের আনসার হবে ক। 4 নং প্রশ্নটি লক্ষ্য করুন, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমরা জানি প্রত্যেকটি চাকরি পরীক্ষায় পিতা পুত্র থেকে অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। তাহলে লক্ষ্য করুন, আমাদের এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে হবে। হ্যাঁ, তাইলে এখানে কন্ডিশন হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা পুত্রের বয়স ধরে নিই x বছর, আর পিতার বয়স ধরে নিই কত? পুত্রের বয়স পিতার বয়সের 3 গুণ, তাইলে পিতার বয়স হবে 3x। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে হ্যাঁ, 5 বছর পূর্বে দেখেন পুত্রের বর্তমান বয়স যদি x হয়, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x - 5, পিতার বয়স ছিল 3x - 5। এটা 5 বছর পূর্বে পুত্রের বয়স, এটা 5 বছর পূর্বে পিতার বয়স। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। তার মানে এখানে দেখেন, এখানে যদি আমরা সমান সমানের উভয় পাশে যদি আমরা ব্যালেন্স করতে চাই, তাহলে কি হবে? পুত্রের বয়সের পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ ছিল। তার মানে কি পিতার বয়সটা বেশি ছিল নাকি পুত্রের বয়সটা বেশি ছিল? অবশ্যই পিতার বয়স বেশি হবে। তাহলে পুত্রের বয়সের সাথে যদি আমি 4 দিই,
তাহলে এই সমীকরণটা ব্যালেন্স হবে। আমরা এখানে যদি 4 দিই, পিতার বয়সের সাথে 4 দিই, তাহলে কী হবে? পিতার বয়সটা তো এমনিই বেশি, আরও 4 গুণ বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সমীকরণের উভয় পাশে ব্যালেন্স করার জন্য দাঁড়িপাল্লার মতো আমাদেরকে এই বিষয়টা একটু বুঝতে হবে, বেসিক বিষয়টা। তাহলে পুত্রের সাথে 4 দিতে হবে, পিতার সাথে 4 দিলে কিন্তু হবে না, কারণ পিতা তো অলরেডি কি পুত্রের চেয়ে বয়সে বড় আছে, সেজন্য 4 হবে, এখানে 4 হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, 4x মাইনাস 4 পাশে কত 20, এটা হবে কত 3x মাইনাস 5। তাহলে এটা 4x থেকে 3x গেলে থাকবে x, আর 5 মাইনাস 5 প্লাস 20 এই পাশে গেলে হবে কত 15। তাহলে x এর মান পাইলাম আমরা 15। তাহলে x আমরা কাকে ধরেছি? পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স হচ্ছে কত 15 বছর। তাহলে চাইছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 3x, এখানে x এর মান আমরা বসাই দিই 15, তাহলে 3 15 45। তাহলে পুত্রের বয়স হবে 15 এবং পিতার বয়স হবে 45। আনসার হবে আমার 45 ও 15। আশা করি বুঝতে পেরেছেন। 4 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? এই প্যাটার্নের অঙ্ক এমন কোনো চাকরি পরীক্ষা নাই যে আসে না। বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ, রেলওয়ে, যে কোনো প্রিলি পরীক্ষায় এই প্যাটার্ন থেকে একটা প্রশ্ন আসেই। তো দেখুন প্রশ্নটা, যে চাকাটা প্রতি মিনিটে 10 বার ঘুরে। আমরা জানি একটা চাকা বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, বৃত্তের পরিধি তো 2 পাই আর। তাহলে একটা চাকা যদি একবারে যদি আমরা ডিগ্রিতে এটাকে কনভার্ট করি, তাহলে একটা চাকা একবার ঘুরলে সে 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে প্রতি মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে সে 60 সেকেন্ডে 10 বার ঘুরে। হ্যাঁ, 10 বার ঘুরে। তাহলে 10 বারকে আমি ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে একবার যদি 360 ডিগ্রি, 10 বার হবে 10 গুণ 360। হ্যাঁ, এটা হবে। আচ্ছা, তাহলে আমার চাইছে কি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 60টা নিচে যাবে। আর 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 5টা উপরে যাবে। তাহলে যদি কাটাকাটি করি আমরা, 0 0 কাটা, 6 6 36, তাহলে 5 6 30, 30 দিয়ে 10কে গুণ করলে হবে কত? 300। 5 নং প্রশ্নের আনসার হবে খ, 300 ডিগ্রি ঘুরবে। আশা করি বুঝতে পেরেছেন। 6 নং প্রশ্নটি লক্ষ্য করুন, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? লক্ষ্য করুন, এই প্রশ্নটি খাতায় করারও দরকার নেই। 4টা আপেল আমি 20 টাকা দিয়ে কিনলাম, 30 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার কত টাকা লাভ হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। এখন এই 10 টাকা লাভ হয়েছে কত টাকায়? 20 টাকায়। তাহলে 20 টাকায় 10 টাকা লাভ মানে কি? আমরা কাটাকাটি করলে 2 এর 1 পাই, মানে 50% লাভ। তাহলে আনসার হবে 50%। তাও যদি আপনি এটা করতে চান, এটা এইভাবে করবেন যে 20 টাকায় লাভ হয়, এই 30 থেকে 20 গেলে থাকবে 10, আর 100 টাকায় কত টাকা? 0 0 কাটা, 2 দিয়ে কাটলে হবে 50। তাহলে 6 নং প্রশ্নের আনসার হবে খ। 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? তাহলে 8টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে দেখুন, আমার 8টির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমি এখানে 16টির ক্রয় মূল্য বের করি। তাহলে একটির ক্রয় মূল্য হবে আমার 8/5, আর 16টির ক্রয় মূল্য হবে উপরে যাবে 16। তাহলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10 টাকা হবে। 16টির ক্রয় মূল্য হবে কত? 10 টাকা। এখন এই 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। হ্যাঁ, 10% লাভ হবে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। তাহলে আমাদের যদি বিক্রি মূল্য চাইছে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে 1 টাকা যদি হয় 100 নিচে যাবে, আর 10 টাকা যদি হয় 10 উপরে যাবে। তাহলে 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে আমাদের এখানে থাকবে 11 টাকা। তাহলে 11 টাকায় বিক্রি করলে আমাদের 10% লাভ হবে। আর 7 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। 8 নং প্রশ্নটি লক্ষ্য করুন, a কিউব প্লাস 3√3 এর উৎপাদক নিচের কোনটা? এটা খুবই বেসিক একটা অঙ্ক। a কিউব প্লাস 3√3, তাহলে আমরা এটাকে লিখতে পারি a হোল কিউব প্লাস √3 হোল কিউব। √3কে যদি আমি কিউব করি তাহলে 3√3 আসবে। হ্যাঁ, তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা লিখার দরকার নেই, কারণ এইটা এই উৎপাদকটা এখানে অলরেডি দেয়াই আছে, এ প্লাস রুট থ্রি অপশন খতে দেওয়া আছে। আর বাকি অংশটা আপনার পরীক্ষা করার দরকার নেই, যেহেতু এখানে উৎপাদক পেয়ে গেছি, তাই এটাই হবে আমাদের আনসার। হ্যাঁ, বাকি অংশটা করলে আমাদের সময় নষ্ট হবে। পরীক্ষায় তো এত সময় নষ্ট করার সময় নেই, আমাদেরকে যত সম্ভব চেষ্টা করতে হবে যেন পরীক্ষায় আমরা সময় বাঁচাইতে পারি। তাহলে 8 নং প্রশ্নের আনসার হবে খ। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এত হয়। আচ্ছা, লক্ষ্য করুন তো, আমি যদি বলি যে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, তাহলে আমাকে অবশ্যই এখানে এই 2 দিতে হবে। 5-এর সাথে 2 যোগ করলে তো 7 হবে। এটা কীভাবে বেরিয়েছে? এই 7 থেকে 5টা কী করছি আমরা, যদি বাদ দেই তাহলে এখানে এই 2টা আসবে, মানে যোগফল থেকে এটা বাদ দিতে হবে। হ্যাঁ, এখানেও ঠিক সেম, এটা হচ্ছে যোগফল, যোগফল থেকে এটা বাদ দিতে হবে। তার মানে এই অঙ্কটা আমাদের এভাবেই করতে হবে যে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এই যে এটার সাথে এটা থেকে এক্স বাই ওয়াইটা বাদ দিতে হবে। তাই যদি বাদ দিই আমরা, এখানে লসাগু হবে কত, ওয়াই, তাহলে এখানে হবে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে আমরা গুণ করে দিই এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা, থাকবে কত, এক্স। তাহলে 9 নং প্রশ্নের আনসার হবে ক। 10 নং প্রশ্নটি লক্ষ্য করুন, এটা খুবই সহজ একটা অঙ্ক। লগ 49(7) প্লাস লগ √7(7). এটা দেখুন লগ 49, এই 49 কিন্তু আমরা 7 স্কোয়ার লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে ভিত্তিলগে। ভিত্তিলগে কখনো আপনার ভিত্তিলগে কখনো পরিবর্তন করা যায় না। হ্যাঁ, তাহলে এই 7 নিয়ে আমাদেরকে ভাবতে হবে। 7কে যদি আমরা √49 লিখি, তাহলে দেখুন তো কী হয়, √49 মানে কত, 7। তাহলে এটা লিখার ফলে আমাদের কী লাভ হলো, যে ভিত্তিলগের সাথে আমার এখানে বেসটা মিলে গেল। হ্যাঁ, সো অঙ্কটাকে আমি সাইজ করতে পারবো। প্লাস এখানেও ঠিক সেম লগ √7, এই √7 তো হাত দেওয়া যাবে না, এই 7কে আমরা লিখতে পারি √7 স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা যাবে, আবার 7টা পাওয়া যাবে। তাহলে এখানে দেখেন লগ 49, এখানে 49, এই রুট সমান লিখতে পারি আমরা হাফ, প্লাস লগ √7, হ্যাঁ, এটা আমরা টুটা ঠিক রেখে দিই। আচ্ছা, আমরা জানি লগের উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এখানে হাফ সামনে চলে আসবে, হাফ সামনে চলে আসবে। আর এখানে লগ 49 এটা পুরোটা 1 হয়ে যাবে। এখানেও ঠিক সেম, টুটা সামনে চলে আসবে, আর √7 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকলো হাফ, আর এখানে থাকলো 2। হাফ আর 2 লসাগু হচ্ছে 2, 1 + 4 মানে 5। এই প্রশ্নের আনসার হবে 5/2। এটা 10 নং প্রশ্নের আনসার হচ্ছে 5/2। 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, √3 টু দ্য পাওয়ার 2x + 1 √3, তার উপর আবার ঘনমূল, হ্যাঁ, টু দ্য পাওয়ার x - 1 হলে x এর মান কত। এটা খুবই সহজ অঙ্ক। এখানে √3 বেস, পাওয়ার হচ্ছে 2x + 1। এইখানে লক্ষ্য করুন, এখানে আমরা √3টাকে ঠিক রাখি, x - 1, এখানে এই ঘনমূল, হ্যাঁ, এই ঘনমূল আমরা সমান কি জানি, আমরা জানি এটা হচ্ছে 1/3, তাহলে 3টা নিচে চলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে √3 কাটা, মানে বেস যদি সমান হয় পাওয়ার কে, বেস কাটা যাবে, পাওয়ার সমান, আমরা সবাই জানি। তাহলে এখানে থাকবে 2x + 1 x - 1/3। তাহলে এখানে আমি আর গুণন করি, তাহলে 6x + 3 x - 1। তাহলে আমাদের এখানে থাকতেছে 6x থেকে x গেলে থাকবে 5x, আর -1 -√3 পাশে গেলে হবে +√3, মানে এই পাশে গেলে -√3, তাহলে এটা হবে -1 -√3 মানে -4, তাহলে x এর মান হবে -4/5। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ, -4/5। আশা করি বুঝতে পেরেছেন। 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, 4 × a + b, 10 × a - b, 12 × a² - b স্কোয়ারের গসাগু বের করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা মানে খাতা কলমে টাচ করারই দরকার নেই, এটা আমরা মুখোমুখি করে ফেলবেন। দেখেন এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 12, এই 3টে সংখ্যা যদি আমরা গসাগু করি, গসাগু মানে কি, কমন। তাহলে 4, 10 এবং 12-এর মধ্যে কমন হচ্ছে কত, মানে 3টা কি ভাগ করা যায় কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা তো এমন কোনো সংখ্যা নাই যে এই 3টাকে ভাগ করা যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে গসাগু পাই কত, আমরা 2 পাই। আর এখানে আছে a + b, এখানে আছে a - b, এখানে আছে s² - b স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো a + b × a - b। তাহলে তিনটাতেই কমন আছে, এমন কোনো রাশি এখানে নেই। তাহলে এই প্রশ্নের আনসার হবে কত, 2। তাহলে 12 নং প্রশ্নের আনসার হবে ঘ, 2। আশা করি বুঝতে পেরেছেন। 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত।
খুবই সহজ একটা অঙ্ক, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। তাহলে আমাদের একটা সংখ্যা যদি এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই, তাহলে দুইটা সংখ্যার যোগফল, যোগফল মানে এক্স প্লাস ওয়াই, তাদের বিয়োগফলের দ্বিগুণ। দুইটা সংখ্যার যোগফলটা দ্বিগুণ, আমরা জানি যোগফল তো বিয়োগফল থেকে দ্বিগুণ হয়। তার মানে এই অংশটা ভারী আছে, হ্যাঁ, ওজনে বেশি আছে, তার মানে এদিকে 2 দিয়ে এটাকে ব্যালেন্স করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2y। এখানে আমরা ক্যালকুলেট করি, এই এক্সটা এই পাশে চলে হবে মাইনাস এক্স, আর মাইনাস 2 মাইনাস 3y। হ্যাঁ, মাইনাস মাইনাস কাটা, এক্স ইজ ইকুয়াল টু হবে, আমার কি চাইছে, দুটি অনুপাত চাইছে, হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 3y হবে। হ্যাঁ, তাহলে এক্স বাই এই ওয়াইটা আমি নিচে নিয়ে আসি, এখানে থাকবে 3, তাহলে এক্স বাই ওয়াই, হ্যাঁ, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান লিখতে পারি 3:1। তাহলে এই 13 নং প্রশ্নের আনসার হবে 3:1। 14 নং প্রশ্নের লক্ষ্য করুন, একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে এর পরিধি কত? আচ্ছা, পরিধি সূত্র আমরা কি জানি? আমরা জানি পরিধি হচ্ছে 2πr। হ্যাঁ, তাহলে এখানে এই ব্যাসার্ধ আর এর মান তো দেওয়া আছে 17, তাহলে এখানে যে আর এর মান 17 বসাই দিই, 2π × 17, এটা খুবই সহজ অঙ্ক, 17 দুগুণে 34 পাই। 14 নং প্রশ্নের আনসার হবে খ। 15 নং প্রশ্নের লক্ষ্য করুন, p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3 এবং p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে পি কিউ কত? তাহলে এটা পি কিউ আমরা 4ab সূত্রে অ্যাপ্লাই করে দিই। 4ab সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আপনার পরীক্ষায় সূত্রটি লেখার দরকার নেই, ডাইরেক্ট মান বসাই দিবেন। পি প্লাস কিউর মান হচ্ছে √3 বাই 2 স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হচ্ছে √2 বাই 2 স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার রুট 3 হবে 3/4 মাইনাস এটা হবে 2/4, তাহলে লসাগু হবে 4। হ্যাঁ, 3 - 2 মানে 1, তাহলে এই প্রশ্নের আনসার হবে 1/4। অপশন কতে আছে 1/4। 16 নম্বর প্রশ্নের লক্ষ্য করুন, 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থ x - 2 সেন্টিমিটার হলে x এর মান কত? এটা খুবই সহজ একটা অঙ্ক। আমার ক্ষেত্রটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 35, তাইলে এবং দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে x - 2, মানে দৈর্ঘ্য থেকে 2 মিটার কম। তাহলে আমরা জানি যে এই 35 বানাইতে হবে। হ্যাঁ, তাহলে 35 তো 5 × 35, আমি দৈর্ঘ্য যদি 7 ধরি, প্রস্থ যদি 5 ধরি, তাহলে কি এই দৈর্ঘ্যটা কি 5 থেকে 2 বেশি না, আর প্রস্থটা কি 5 থেকে 2 কম না? তাহলে দৈর্ঘ্য হবে 7 এবং প্রস্থ হবে কত? 5, তাহলে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের আনসার হবে কত? x এর মান কত? x এর মান 7। হ্যাঁ, আর আপনারা যদি একটু বিস্তারিত করতে চান, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x ইন্টু প্রস্থ হচ্ছে কত? x - 2, এটার ভ্যালু হচ্ছে 35। তাহলে এখানে x² - 2x = 35। এখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে x এর মান, হ্যাঁ, দুইটা পাবেন, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -7। তাহলে x এর মান কি? 7টা হবে। হ্যাঁ, -5টা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তাহলে 7 হবে কি আমার এই প্রশ্নের আনসার। তাহলে 16 নং প্রশ্নের আনসার হচ্ছে ক। 17 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি হলে তার সম্পূরক কোণ কত? একটি কোণের 4 গুণ, তাহলে একটা কোণকে যদি আমি x ধরি, তাহলে তার 4 গুণ হবে কত? 4x, আর 4x এর ভ্যালু হচ্ছে 180, তাহলে x এর মান হবে 45। তার সম্পূরক কোণ মানে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি যদি পূরক কোণ বলে তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, আর যে সম্পূরক কোণ বলে তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, 180 ডিগ্রি থেকে আমরা যে 45 বাদ দিই, তাহলে 5 সাথে আছে 1, 5 3 8, 135 ডিগ্রি। এখানে অপশনে কোথাও 135 ডিগ্রি নাই। হ্যাঁ, সেজন্য আপনারা এই প্রশ্ন 17 নম্বর প্রশ্নতে সবাই অটো নাম্বার পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। 17 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 135 ডিগ্রি, যেটা অপশনে নাই। 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষায় আসে। হ্যাঁ, বর্গের অন্তর দেওয়া আছে, ছোট সংখ্যাটা জানতে চাই অথবা বড় সংখ্যাটা জানতে চাই। আমরা জানি যদি বড় সংখ্যাটা জানতে চাই, তাহলে এই বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, আর যদি ছোট সংখ্যাটা জানতে চাই, তাহলে এই বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেব। যেহেতু আমাদের ছোট সংখ্যাটা জানতে চাইছে, এই জন্য আমরা কী করব, এই বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে 119 থেকে 1 গেলে থাকবে 118, 118কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, 5 দুগুণে 10, সাথে আছে 1, 9 দুগুণে 18, 59। 18 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ। 19 নম্বর প্রশ্নের লক্ষ্য করুন, একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ? 1/3 আছে না, তাহলে 1/3 তার উপরে স্কোয়ার, তাহলে এটা হবে 1/9, উল্টা দিলে হবে 9। তাইলে
আমাদের এই প্রশ্নের আনসার হবে বর্গক্ষেত্রের কত গুণ? এই প্রশ্নের আনসার হবে 9 গুণ। হ্যাঁ, এটা আমরা এইভাবে শর্টকাটে করতে পারি। আর বিস্তারিত যদি আপনারা বুঝতে চান তাহলে এটা এভাবে বুঝতে হবে যে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, হ্যাঁ, ওই 1/3 উপরে অঙ্কিত বর্গ। তাহলে আমি একটা রেখা নিলাম, হ্যাঁ, আচ্ছা, এই রেখার উপরে আমি একটা বর্গ আঁকলাম, যদি হয় না আয়তের মতো হয়ে গেছে, আপনারা ধরে নিন যে এই প্রত্যেকটা বাহু কি সমান। আচ্ছা, এটার 1/3 উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই রেখাটার 1/3 আমরা বর্গক্ষেত্র আঁকবো। তাহলে এই রেখাটা 3 ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে এই 1/3 মানে এতটুকু, হ্যাঁ, এতটুকুর উপরে যদি আমি বর্গ আঁকি তাহলে কীরকম হবে? এরকম হবে না? এরকম হবে না? এখন এইটার 1/3 এতটুকু হয়, তাহলে এটা 1, এটা 1, এটা 1, তাহলে এই পুরোটা কত? 3। এই 3-র 1/3 মানে কত? 1, হ্যাঁ। তাহলে এই 1 ও এটা এই ছোটো বর্গক্ষেত্রটার এক বাহু যদি 1 হয়, তাহলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 1², তো 1² মানে কত? 1ই হবে। আর বড়টার ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে এই পুরোটা বাহু কত? 3, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হবে? 9 হবে। তাহলে এটার চাইতে এটা কত গুণ ছোট? অথবা এখানে কি জানতে চাইছে? 1/3 অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ, মানে এইটা, এই যে বড় বর্গক্ষেত্রটা ছোট বর্গক্ষেত্রের কত গুণ। তাহলে 9কে 1 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 9 গুণ হবে। তাহলে 19 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। 20 নং প্রশ্নটি লক্ষ্য করুন, এটা খুবই সহজ একটা অঙ্ক। x/5 p 1 হলে p এর মান কত? হ্যাঁ, তাহলে x/5 p হ্যাঁ 1, এই 1কে আমরা কি লিখতে পারি? x/5, তার উপরে যদি 0 দিই, আমরা জানি যেই কোনো বেজের উপরে পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে 1 সমান আমি এটা লিখতে পারি। এখন এটা এইভাবে কেন লিখলাম? কারণ এখানে এই সমানের বাম পাশের বেজ আর ডান পাশের বেজ আমাদেরকে সমান করতে হবে। তাহলে x/5 কাটা, তাহলে p এর মান কত থাকলো? 0। তাহলে এই প্রশ্নের আনসার হবে ক, 0। আশা করি বুঝতে পেরেছেন। 21 নং প্রশ্নটি লক্ষ্য করুন, একটি খাড়া খুঁটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্ব স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত? এটা ক্লাস 9-এর এই অঙ্কটা ক্লাস 9-10-এর বই থেকে এসেছে। আপনারা লক্ষ্য করুন যে একটি খাড়া খুঁটি আমি ধরলাম, এটা হচ্ছে আমার সেই খাড়া খুঁটি, হ্যাঁ, এটার 5 মিটার উপরে ভেঙে, মানে এখান থেকে 5 মিটার উপরে, এখান থেকে ধরি এতটুকু 5 মিটার, হ্যাঁ, 5 মিটার উপরে ভাঙছে, মানে এই জায়গাটা ভেঙে গেছে। এই জায়গাটা ভেঙে তো এইভাবেই পড়বে, তাই না? এখানে এই জায়গাটার মান আর এই জায়গাটার মান কিন্তু সেম, হ্যাঁ। তো কি হইল যে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করে, মানে এটা 5 মিটার, এখান থেকে 5 মিটার দূরে গিয়ে পড়ছে আর কি, হ্যাঁ। তাহলে এটাও 5 মিটার, এটাও 5 মিটার। তাহলে এখানে এটাকে আমি ভূমি কল্পনা করি, এটাকে লম্ব কল্পনা করি, তাহলে এই অতিভুজটা কত হবে? আমরা যদি অতিভুজ পিথাগোরাস সূত্র যে অ্যাপ্লাই করি, তাহলে এখানে ডাইরেক্ট যদি করে ফেলি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে 5 5 25, 5 5 √50, √50 মানে কত হবে? 5√2 হবে, ঠিক আছে। তাহলে এই অংশটার মান হচ্ছে 5√2। এই অংশটা 5√2 মানে কি? এই অংশটা কি? 5√2, ঠিক আছে। তাহলে আমরা চাই যে খুঁটিটির উচ্চতা কত? তাই আমরা খুঁটিটির উচ্চতা কি? এতটুকু, এই পরিমাপটিতে সম্পূর্ণটাই তো আমার খুঁটির উচ্চতা। তাহলে এতটুকু অংশ হচ্ছে 5√2 আর এতটুকু হচ্ছে 5। তাহলে এই দুইটা আমরা কী করে দিব? যোগ করে দিব। 5√2 + 5 সমান 5। যদি আমরা কমন নিই তাইলে থাকলো √2 + 1। তাহলে এই প্রশ্নের আনসার হবে 5 × √2 + 1। অপশন গতে দেওয়া আছে 5 × 1 + √2। 21 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। 22 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দ্বিগুণ 6 একক হলে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত? এটা খুবই সহজ অঙ্ক। একটি বর্গক্ষেত্রে এক বাহুর দ্বিগুণ, তাহলে ধরি বর্গক্ষেত্রে এক বাহু হচ্ছে x, হ্যাঁ, তাহলে এই এক বাহুর দ্বিগুণ মানে 2x, 2x এর ভ্যালু দেওয়া আছে 6 একক, হ্যাঁ, এক বাহুর দ্বিগুণ = 6। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে কত? 3, ঠিক আছে। তাহলে এই আমাদের বর্গক্ষেত্রে এক বাহু হচ্ছে 3, এর কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 3 হয়, তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? 3√2। তাহলে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে এই কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে কর্ণের দৈর্ঘ্যটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 × 6, 6√2 হবে এই প্রশ্নের আনসার। 22 নং প্রশ্নের আনসার হবে গ। আশা করি বুঝতে পেরেছেন। 23 নং প্রশ্নটি লক্ষ্য করুন, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? এটা আমরা সবাই জানি মুখস্থ। এটার আনসার হবে 360 ডিগ্রি, হ্যাঁ। কারণ এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে দেখুন, কোনো ত্রিভুজের 3টা বাহুকে বর্ধিত করলে, তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা সমবাহু ত্রিভুজ নিই, হ্যাঁ,
যদিও হয় না, আপনারা ধরে নেন যে এই 3টা বাহু পরস্পর সমান। হ্যাঁ, তাহলে এই 3টা কোণও কি পরস্পর সমান হবে? তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, 3টাই 60। তাহলে 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ। তাহলে এই বাহুটাকে আমি যদি বর্ধিত করি, তাহলে এটার যে বহিস্থ কোণ কত হবে? এটা যেহেতু 60, পুরোটা 180, এটা হবে 120। এটাকে যদি বর্ধিত করি, এটাও হবে 120। এটা এদিকে যদি বর্ধিত করি, এটাও হবে কত? 120। তাহলে 120 × 3 সমান 3 × 36, 360। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে তার বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 23 নং প্রশ্নের আনসার হচ্ছে গ। 24 নং প্রশ্নে লক্ষ্য করুন, নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং সে ঋণ নেওয়ার পর সে কী করলো? মোট 155 টাকা সে সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? হ্যাঁ, সুদের হারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখুন এখানে নাজিম 2 বছরের জন্য 300 টাকা নিছে। হ্যাঁ, তাহলে 2 বছরের জন্য সে 300 টাকা নিছে, তার মানে সে নিচে কত টাকা? 3 দুগুণে 600 টাকা নিছে। এটা হচ্ছে মূলধন বেরোবে। হ্যাঁ, এই বছরের সাথে আমরা যদি এই টাকাটা গুণ করি, তাহলে টোটাল টাকাটা বেরোবে। 5 বছরের জন্য সে 500 টাকা নিছে, তাহলে 5 বছরের জন্য সে 500 টাকা নিছে, মানে হচ্ছে সে টোটাল 2500 টাকা নিছে। হ্যাঁ, তাহলে 2500 আর হচ্ছে 600, তার মানে টোটাল সে 3100 টাকা নিয়েছে ব্যাংক থেকে। এই 3100 টাকা ব্যাংক থেকে সে নেওয়ার ফলে তাকে 155 টাকা সুদ দিতে হয়েছে। তাহলে 3100 টাকায় সে সুদ দিলে 155 টাকা, 1 টাকায় সুদ দিলে কত? 3100 নিচে যাবে। আর সুদের হার যেহেতু চাইছে, তাহলে 100 টাকায় কত টাকা সে সুদ দেবে? 100টা উপরে যাবে। 2 শূন্য 2 শূন্য কাটা, 31 দিয়ে যদি আমরা 55কে গুণ করি, তাহলে আমাদের হবে কত? 5 হবে। হ্যাঁ, কারণ 5 × 5, 3 × 5 = 15, 5। তাহলে 24 নং প্রশ্নের আনসার হচ্ছে খ, 5%। আশা করি বুঝতে পেরেছেন। আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক 25 নম্বর অঙ্ক, x + y = 3, x² + y² = 5 হলে x³ + y³ এর মান কত? দেখুন এই অঙ্কটা আপনারা পরীক্ষায় কীভাবে ভাববেন জানেন? যে এখানে x + y = 3, মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে 3 হয় বলুন তো, এবং তাদের বর্গর সমষ্টি 5 হয়। খেয়াল করুন তো, আমরা x এর মান যদি 2 ধরি, y এর মান যদি 1 ধরি, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয় না? আর 2² মানে 4 আর 1² মানে 1, তাহলে এখানেও কত হয়? এখানেও যদি x এর মান বসে, তাহলে এখানে কত আসে? 5 আসে। তার মানে এখানে x এর মান 2 বসাই দিব। 2³ মানে কত? 2³ মানে হচ্ছে 8, আর 1³ মানে হচ্ছে 1, তাহলে এইটা রেখে হচ্ছে 1। এই প্রশ্নের আনসার হবে কত? 9। 25 নং প্রশ্নের আনসার হচ্ছে 9। অথবা আপনারা কেউ যদি বিস্তারিত করতে চান, তাহলে এটা এইভাবে করতে পারেন যে x² + y² = 5। তাহলে এখানে আমরা এই x² + y² এখানে সূত্র অ্যাপ্লাই করে দিই, a + b² - 2ab = 5। এখানে x + y এর মান হচ্ছে 3, তাহলে 3² মানে হচ্ছে 9, 2xy = 5। তাহলে এই 5টাকে এই পাশে পক্ষান্তর করে আসি, 9 থেকে 5 থাকবে 4, -2xy-কে এই পাশে নিয়ে গেলে হবে +2xy। তাহলে xy হবে 4/2 = 2। তাহলে আমার xy এর মান হবে কত? 2। আমরা বের করব কি x³ + y³ এর মান। তাহলে x³ + y³ এর সূত্র আমরা জানি যে a + b² - 3ab × a + b। তো এখানে a + b এর মান হচ্ছে আমাদের 3, 3³ - 3 × xy এর মান হচ্ছে 2, আর x + y এর মান হচ্ছে 3। তাহলে 3³ মানে হচ্ছে 27, আর 3 দুগুণে 6, 318। 27 থেকে 18 চলে গেলে থাকবে কত? 9। তাইলে 25 নং প্রশ্নের আনসার হচ্ছে খ। বিস্তারিত করলে এইভাবে করবেন, কিন্তু পরীক্ষায় আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, এইভাবে কিছু অঙ্ক প্র্যাকটিস করলে পরীক্ষায় খুব সহজ অঙ্ক আসে। হ্যাঁ, NTRC-র প্রিলিতে খুব একটা কঠিন প্রশ্ন আসে না ম্যাথ থেকে। হ্যাঁ, তাহলে আপনারা এইভাবে একটু চিন্তা করলে পরীক্ষা দেখবেন কয়েক সেকেন্ডেই আপনারা আনসার মিলাই ফেলতে পারবেন। তাহলে 25 নং প্রশ্নের আনসার হচ্ছে 9। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার করানো অঙ্কগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। ধন্যবাদ।